আমি ভারতকে যা দিয়েছি তা তা কখনো ভুলতে পারবেন, তারই কি প্রতিদান দিচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে? হইতে পারে। আমি নিজেও তো এটা সমালোচনা করেছি। শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি যা দিয়েছি সেটা ভারত আর দিতে পারে, এবং সত্যিকার অর্থে শেখ হাসিনার সরকার যতদিন ছিল ভারতের যত কনসার্ন ছিল সেগুলো পূরণ করেছে, ভারতের যত চাহিদা ছিল সেটা পূরণ করেছে। বাংলাদেশ যে পায়নি সেটাও বললেও মিথ্যা বলা হবে। বাংলাদেশ, ভারত সব নিয়ে গিয়েছে, সব নিয়ে গেছে। এই যে প্রোপাগান্ডা করেছিল, ভারত তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই 5 আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কি কি আমরা পেয়েছি। তারা যখন অনেক কিছু বন্ধ করে দিল, আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না, তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছিল না, একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছো, আমরাও যে কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো। এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারতও অনেক কিছু দিয়েছে। বাংলাদেশিরা এটাও বুঝেছে যে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল, তার একটাও ডক্টর ইউনূস সরকারের সাধ্য নয় যে বন্ধ করেছে, এবং একটা প্রোপাগান্ডা করেছে বরং এই চুক্তিগুলো আমরা বাতিল করেছি। আসলে কিছুই হয়নি, ওই অর্থে বড় ধরনের কোনো চুক্তিই বাতিল হয় নাই, সব কিছুই আছে। তার মানে এখন আপার হ্যান্ডে আছে ভারত। ভারত নিজেরাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না। আর আপনার যে প্রশ্নটা আসছে বিএনপি কিংবা জামায়াতকে এ ধরনের আশ্রয় দেবে কিনা, আসলে রাজনীতিতে কে কোথায় কি হয় সেটা তো বলা যায় না। বাট অ্যাপারেন্টলি মনে হয় যে বাংলাদেশ যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তারা আশ্রয় দেবে না। তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে। পাকিস্তান তো নিজেই একটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো তারা তো পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানে যেতে পারে, যাদের সাথে সুসম্পর্ক আছে। এবং এই মুহূর্তে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন, পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে, পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানের যেই সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো, যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা, সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে, যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে, কে মুসলিম আর কে অমুসলিম সেগুলো নিয়ে পেঁচাল লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা এবং একজন আরেকজনকে মারা, তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করছে। সো এরকম একটা রাজনীতি যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা, ভারত তো এগুলো নিয়েই উদ্বিগ্ন। তো ভারত যখন উদ্বিগ্ন এগুলো নিয়ে, তাদেরকে কি কারণে তারা আশ্রয় দেবে সেটা আমার মনে হয় না। তাহলে কি আনিস সালামকে তাহলে এভাবে বলবো যে বাংলাদেশে যারা রাজনীতি করে, তারা বিএনপি বলেন, জামায়াত, তারা বলতো ভারত ভুল করেছে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে, জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল না। আপনার প্রশ্নের উত্তরে আমি সেটাকে ক্লিয়ার করে নিতে পারি যে আসলে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, জনগণের সম্পর্ক নাই। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সাথে এই কারণেই আছে, আমার স্বার্থ দেখছে সে। আর ওইখানেও তো একই, পাকিস্তানের সাথেও বিএনপি আর জামাতের সম্পর্ক এই জন্যই আছে, আমার স্বার্থ দেখছে। এবং বাংলাদেশ বলবো যে ভারত পাকিস্তানের রাজনীতির মধ্যে নিজে একটা শিকার। সে এই শিকার হয়ে কে কার সাথে রিলেশন বিল্ড আপ করছে সেটা নিয়ে আবার প্রশ্ন ওঠে। যেমন বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে, পাকিস্তানের মাথা ব্যথা হয়ে যায়। আবার বাংলাদেশ যখন এখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, ভারতের এখন মাথা ব্যথা হয়ে গেছে। তো বাংলাদেশ তো এই জায়গায় ব্যালেন্স করতে পারে না সব সময়। ধন্যবাদ আপনাকে আবেদ রাজ্জাকী। আমার প্রশ্নটার উত্তর যদি আপনি বিএনপি জামায়াতের কোন নেতাকে এরকম কোনো দুঃসময় যদি আসে শেখ হাসিনার মতো, ভারত কেন আশ্রয় দিবেন? উনি বলছেন আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক ছিল, সেই কারণে। আসলে জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণে, রাজনীতি বিশ্লেষকরা বারবার বলেছেন, জনগণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে ভারত বিরোধী একটা প্রভাব তৈরি হয়ে গেছে, ভারত বিরোধী একটা ইমেজ তৈরি হয়ে গেছিল জনগণের মাঝে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা আসলে কি জানেন, এই ধরেন এই যে কি শেখ হাসিনার সরকার যতদিন ছিলেন, আমরা দেখছি যেটা বললাম যে কমফোর্ট জোনে ছিল, অন্তত ভারত কমফোর্ট জোনে ছিল, এরকম ইয়েতে পাওয়া যায়। তারপর যে টেক্সটগুলো আমরা পাইতাম, স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর যা দিয়েছি, তো এই বিষয়গুলা যদি দেন তাহলে বোঝা যায় যে আপনি দেওয়া নেওয়ার ব্যাপারে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আওয়ামী লীগ আজকে ওখানে জায়গা পাইছে, এই তো বক্তব্যটা যে ওখানে গিয়ে এনেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজগুলা করতেছিল সেটার পক্ষে কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি দাঁড়ায় বলতে পারতেছে না যে আওয়ামী লীগ বিগত 15 বছর যে কাজগুলো করেছে অন্তত প্রতিবেশী দেশের সাথে,
সেগুলো রাষ্ট্রের জন্য ভালো ছিল, জনগণের জন্য ভালো ছিল, এই বলে কিন্তু কেউ কোনো স্ট্যান্ড নিতে পারছে না। কেন? ও তো অনেক নিচ্ছে তারা, কারা তারা তো নিছে? পুরোটাই নিচ্ছে। আমরা কি খারাপ করেছি সেটা বলো। ওটা না, আমি আপনার ওইটা বলিনি, কথাটা আপনি বুঝেন নাই। আমি বলছি আওয়ামী লীগ সরকার তো ছিল 15 বছর, এখন তো আমরা আছি, অন্যান্য রাজনৈতিক দল, তার তো মাঠে রাজনীতিটা নাই। আমি এই অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি, ও অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি, যে শেখ হাসিনা যে দেশ বিক্রি কিভাবে করে দিছে। যে 15 বছর ক্ষমতায় ছিল, তাতে যে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক ছিল এবং কোনো মানে বৈরী সম্পর্ক হয় না এই জিনিসটা, এবং শেখ হাসিনা যা যা করতেছিল দুইটা রাষ্ট্রের জন্য ভালো ছিল, মঙ্গল, এই কথাটা কোনো রাজনৈতিক দল বলছে না সরাসরি, আমি সেটা বলছি। মানে মঙ্গল ছিল, মঙ্গল না অমঙ্গল ছিল, অমঙ্গল কিছুই বলছেন না। কিছুই বলছেন না, মানে এই যে কথাটা বলতে পারছেন না, না। শুরুতে অমঙ্গল বলেছিল, যাই কিন্তু হোক, এসে কিছু পায় না পেয়ে আবার ঠান্ডা হয়ে গেছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ। শুরুতে অমঙ্গল বলুক, আপনি এখন যে কথার প্রশ্ন করছেন, আজকে যদি ইনুস সরকারে পালাইতে হয়, সে কি ভারত পালাইতে পারবে? আপনি উত্তর দিবেন কেন না। পালাবে না, কেন পারবে না? আমি বলছি আমার প্রশ্ন এটাই। না না, উত্তর দিবেন না, কেন না সেটা তো ভিন্ন কথা, সব কথার উত্তর তো বলতে হবে। এখন আসেন, এই যে ডিপেন্ড অন রিলেশনশিপ, যেই রিলেশনশিপটা আওয়ামী লীগের সাথে ছিল, ঠিক এই আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে, আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে, সে যে দলই হোক, সে যদি বেকায়দায় পড়ে তাহলে সে আবার যে আশ্রয় পাবে। আওয়ামী লীগ কি দিয়েছে, কি পূরণ করতে হবে? আওয়ামী লীগ বুঝেন নাই, আওয়ামী লীগ যে রাজনীতিটা করতো, সেই গ্যাপটা যদি ওই রাজনীতি দিয়ে কেউ পূরণ করতে পারে, বুঝাইতে পারছি আমি, ওই রাজনীতি দিয়ে যদি কেউ পূরণ করতে পারে, তাইলে পরে সে ওখানে আশ্রয় পেতে পারে। জি। আর যদি ওর রিভার্স কোনো রাজনীতি করে, রিভার্স মানে উল্টাটা, তাইলে পরে, এখন আসেন ইউনূস সাহেব তাহলে উল্টা রাজনীতিটা করতেছে, তাহলে তো মধুর সম্পর্ক হওয়ার কথা। আবার একটা জিনিস যদি লক্ষ্য করেন, যে আর মাত্র 3 মাস আছে, এর ভিতরে আমাদের এই নির্বাচন। না নির্বাচন আছে, কিন্তু এদিকে আমাদের ওই যে কি বলে, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কালকে বোধহয় যাচ্ছেন। এটাও একটা কোশ্চেন মার্ক, মানে এতদিন গেলাম না, আমি তো ফেব্রুয়ারিতে নির্বাচন করে চলেই যাব, আর না গেলেও পারতাম। ভাই এতদিন গেলাম না, আমি একটা দেশে আমার দাওয়াত আসতে হবে, না না, আমি এমনি এমনি যেতে পারি না। শুনেন, যদি কেউ যেতে চায়, না দাওয়াত কোনো ইস্যু না, না দাওয়াত অবশ্যই না না, কারণ আমার কি দ্বিপাক্ষিক ব্যাপার, আমার আন্তর্জাতিক, মানে আমার প্রতিবেশীর সাথে আমি সম্পর্ক তৈরি করব। আমি যদি এখন টেক ওভার করি যে আমি প্রধান উপদেষ্টা, আমার কিসের অজুহাত লাগবে? আমি কালকে যাইতে চাই ভিজিট করতে, সমস্যাটা কোথায়? এগুলা আমি 3 মাস পরে চলে যাচ্ছি, আমি এখন যাচ্ছি কেন? তো সে ফেরত আসলে পরে আমরা বুঝতে পারবো, সে কি শুধু হাসিনাকেই ফেরত আনতে যাচ্ছে, নাকি সেফ এক্সিটের চিন্তা ভাবনা করছে, না নির্বাচনটা কেমন, অনেক বিষয় না, বৈঠক তো হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে। লেট দেম কাম ব্যাক, ওখান থেকে ঘুরে আসুক, তারপর আমরা জানতে আমি পারবো। একটু যেতে চাই আনিস আলমগীর কাছে। আনিস আলমগীর, কালকে শেখ হাসিনার রায়ের সময় ধানমন্ডি 32 ভাঙতে বুলডোজার নিয়ে গেছে, কয়েকজন বিক্ষোভ করতে দেখা গেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ঢুকতে দেয়নি, তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, যেটা আমরা 5 ফেব্রুয়ারি দেখেছি। ধানমন্ডি 32 ভেঙেছে, সেখানে সরকার প্রশাসন নীরব ছিল। কালকে যে প্রশাসনের ভূমিকা বা সরকারের যে ভূমিকা, এই ভূমিটাকে আপনি ইতিবাচক দেখছেন কিনা? আমি এটাকে ইতিবাচক দেখছি না, আমি এটাকে নেতিবাচকও দেখছি না। এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে ইতিবাচক, কারণ হচ্ছে যে তারা অন্তত কোনো এক ধরনের হাঙ্গামা করতে দেয় না, এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। কিন্তু ডক্টর ইউনূস সরকারের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী এটা একদিন না একদিন ভাঙার আবার প্রশ্ন আসবে। কারণ এটা যদি আপনি যদি যেটা খেয়াল করে থাকেন, 5 আগস্ট যেটা ঘটেছে, সেখানে আগুন দেওয়া হয়েছিল, সেটা স্বতঃস্ফূর্ততা ছিল, এখানে তখন সরকার ছিল না যে যা ইচ্ছা করতে পেরেছে। কিন্তু এরপরে যখন 5 ফেব্রুয়ারিতে এটা আগুন লাগানো হলো, তখন কিন্তু ফুল ফ্লেজেড একটা সরকার, 6 মাসের একটা সরকার, সেই 6 মাসের সরকার এখানে কোনো কিছুই করেনি, এটা নীরবতা পালন করেছে। নীরবতা হচ্ছে সম্মতি, সেই সম্মতিতে সেটা ভেঙেছে। সেই ভাঙার যে কালচার তৈরি হলো, সেটা হচ্ছে হিংসার রাজনীতি। সেই হিংসার রাজনীতিটা চলমান হয়ে গেল এবং মব কালচার শুরু হয়ে গেল। এইরকম পরিস্থিতিতে এই 32 নাম্বারকে ভাঙা থেকে রক্ষা করতে পারে একমাত্র আওয়ামী লীগ। কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগ কেন পারে? কারণ তার সেখানে স্টেক হোল্ডার সে। এখন সে কেন পারছে না? কারণ পারছে না, এখানে আমাদের যে ভারসাম্যের যে রাজনীতি, সেটা নষ্ট হয়ে গেছে। আমার একটা পক্ষ আছে, এখন আরেক পক্ষ রাস্তায় নাই। আরেক পক্ষ যখন রাস্তায় না থাকে তখন কি হবে? পাকিস্তান আর ভারত কেন পারমাণবিক যুদ্ধ লাগে না? দুইজনের কাছে তো আছে, কেন লাগবে? কারণ সে জানে তুমি মারলে আমিও মেরে দেব, আমারও আছে। সেই একই কাহিনী এখানেও,
ডক্টর ইউনূস যদি 5 তারিখে এটা প্রিভেন্ট করতে পারতেন তাহলে এটা হতো না। আর এটা না হওয়ার কারণ এখন যেটা হচ্ছে, এটা কিন্তু গতকাল যে শেষ হয়ে গেছে হয়নি। এখন গতকাল উনি কয়েকটা ইট রক্ষা করার জন্য যেভাবে সেনাবাহিনী নামিয়েছেন, পুলিশ বাহিনী নামিয়েছেন, এটা প্রশংসার যোগ্য। কিন্তু এই জিনিসটা তিনি যদি 5 তারিখে করতেন তাহলে সারা দেশে এই ধরনের পরিস্থিতি আর হতো না। এখন যেটা হয়েছে এটা কিন্তু থেমে যায় নাই, এটা আবার আসবে, আবার এই দেয়ালের উপর হামলা আসবে। তাহলে আমাদের এবং এই যে হামলার যে কালচার, সেটা ধানমন্ডি 32-এর দেওয়ালে নাকি অন্য কোনো দেওয়ালও আসবে? আমি সেটাই বলতেছি যে হামলার এটা ধানমন্ডি 32-এর দেয়ালে আবার আসবে। এটা কিন্তু প্রিভেন্ট করেছে শেষ না। কারণ হচ্ছে যে কোনোদিনও সরকার এই ধরনের ঘটনাগুলিতে পূর্ণ মাত্রায় করতে পারবে না যদি সরকারি বেসরকারি দুই তরফ থেকে একটা সহযোগিতা না থাকে। এবং এই কালচার যেটা বলতেছি, ডক্টর ইউনূসের যারা সমর্থক আছেন তারা হয়তো অনেকে মাইন্ড করবেন, এটা আমি বলেছি। এই কালচার যেটা শুরু হয়ে গেল, সেটা যদি আগামীতে আরেকটা সরকার আসে এবং ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে হামলা হবে সেটাও একই কায়দায় হবে, তখনকার যে সরকার প্রতিষ্ঠিত থাকবে সেই সরকারের পক্ষেও এটা প্রতিরোধ করা সম্ভব নয়, যেটা আমি আপনাকে বললাম। কারণ এই ধরনের যে কালচার, এই ধরনের যে অরাজকতা আমরা সমাজে সৃষ্টি করে দিয়েছি, সেটা একমাত্র প্রিভেন্ট করতে পারে রাজনৈতিক আপনার প্রতিপক্ষের সাথে আপনার সম্পর্ক, আপনার ভারসাম্য কতটুকু আছে এবং আপনি কতটা সেখানে রোল প্লে করতে পারেন। এখানে তো রোল প্লে করছে না। এখন এখানে ডক্টর ইউনূসের প্রতি কেন এটা হবে জানেন? সেটা হচ্ছে উনার এরকম রাজনৈতিক শক্তি নাই পেছনে, যেটা বিএনপির কিছুটা করতে পারবে না, বা জামাতে ইসলাম বা আদার্স রাজনৈতিক দলের এটা করতে খবর হয়ে যাবে যারা এগুলো করতে চায়। কিন্তু ডক্টর ইউনূস এটা পারবে। কেন পারবে? কারণ উনার তো একটা রাজনৈতিক শক্তি নাই। ধন্যবাদ।